Hello friends, welcome to our second tutorial. এখানে আমরা চ্যাপ্টার 5 থেকে পরবর্তী কিছু চ্যাপ্টারগুলো দেখব। চ্যাপ্টার 5 discussed with legal principles of an insurance contract. Insurance contract একটা legal contract. Insurance contract is a legal contract এবং সেই legal contracটের কি ফিচার্স আছে, কি অ্যাসপেক্টস আছে সেইটা নিয়ে ডিসকাশন। সো প্রথমে ইন্ট্রোডাকশনটা আমরা দেখি। Insurance contract legal aspects. Insurance involves a contractual agreement in which the insurer agrees to provide financial protection against certain specified risks for a price or consideration known as premium. The contractual agreement takes the form of insurance policy. But insurance policy যে বন্ড হয় তাতে পুরো কন্ট্রাক্টটা লেখা থাকে এবং এই কন্ট্রাক্টে এটা একটা অ্যাগ্রিমেন্ট হয় যে একটা প্রিমিয়াম, এই প্রিমিয়ামটা পে করবে পলিসি হোল্ডার, আর তার বদলে ইন্স্যুরেন্স কোম্পানি স্পেসিফাইড রিস্ক, যেমন হতে পারে ডেথ, যেমন হতে পারে মেডিকেল ইলনেস, যেমন হতে পারে হাউস ফায়ার, যেমন হতে পারে শিপমেন্ট লস্ট, এরকম নানা রকম জিনিস হতে পারে। এই স্পেসিফাইড রিস্ক হলে তবে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে টাকাটা, মানে যে দামটা নির্ধারণ করা হয়েছে সেই, এটা অ্যাগ্রি করা হয়েছে দুজনের মধ্যে, ইনসিওরার এবং ইনসিওর্ডের মধ্যে, সেইটা দেবে। তো ইট ইজ এ লিগাল কন্ট্রাক্ট, মানে এই কন্ট্রাক্টটা যদি কেউ ভায়োলেট করে, ইনসিওরার বা ইনসিওর্ড, তাহলে আদার পার্টি মে গো টু কোর্ট। ওকে, সো we'll now look into some features of insurance contract. তো ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে তিনটে লোক থাকে। প্রথম কথা হচ্ছে এইটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই অ্যাক্ট দ্বারা গভর্ন হয়। ওকে, সো তিনটে লোক আছে এখানে, ইনসিওরার আছে মানে প্রপোজার, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আর ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই যে প্রপোজার আছেন, ইনি ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা সাইন করেন এবং এই কন্ট্রাক্টটা হয় ইন্স্যুরেন্স কোম্পানি আর প্রপোজারের মধ্যে। এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট কী কী থাকে? অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অফার, অবভিয়াসলি যে প্রপোজার আছে সে একটা অফার দেবে যে আমি এইটা চাইছি। কনসিডারেশন হবে, কোম্পানি দেখবে যে হ্যাঁ ওকে, কোনো অসুবিধা নেই। এগ্রিমেন্ট হবে দুজনের মধ্যে, হ্যাঁ এই প্রাইসের মধ্যে দুজনে অ্যাগ্রি করলো যে আমি এত প্রিমিয়াম দিতে রাজি আছি, আর কোম্পানি বললো যে আমি এত টাকা ইন্স্যুরেন্স কভারেজ দেবো, এর সাথে অ্যাক্সিডেন্টাল কভারেজ দেবো। লাইফের ক্ষেত্রে এরকম, নন লাইফের ক্ষেত্রে বিভিন্ন অ্যাগ্রিমেন্টস হয়, অনেক কমপ্লিকেটেড অ্যাগ্রিমেন্টস হতে পারে, বাট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাগ্রিমেন্ট অতটা কমপ্লিকেটেড হয় না। এরপরে ফ্রি কনসেন্ট হয় এবং দুজনের ক্যাপাসিটি বুঝে, লিগ্যালিটি বুঝে কিন্তু কন্ট্রাক্টটা সাইন। এবার এই জায়গাগুলো একটু ডিটেলে এখানে দেখানো হয়েছে, এটা একটু পড়লেই বুঝতে পারবে, এটা এমন কিছু নেই। যে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স হচ্ছে when one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of other to such act, he is said to make an offer. মানে একটা উইলিংনেস প্রকাশ করলো একজন যে আমি এই জিনিসটা চাইছি তোমার কাছে, এটা হচ্ছে অফার। এবং এই অফারটা আদার পারসন মে অ্যাকসেপ্ট, মে রিজেক্ট। তো when a proposer accepts terms of the insurance plan and signifies his assent by paying the deposit amount, হ্যাঁ, এবং ফর্মে সাইনও করবে যে আমি এগ্রি করছি, উল্টো দিকে কনসিডারেশন হবে। প্রপোজার যখন একটা অ্যাকশন দিল, কনসিডারেশন হবে, ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে যে হ্যাঁ আমি ওকে এই প্রিমিয়ামে এগুলো দিতে পারবো কিনা, এই বেনিফিটগুলো, whether he is also eligible to get this. Agreement between the parties, এটাকে কনসেনসাস অ্যাড ইডেম বলে। তারপর ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট মানে এখানে কোয়ারশন বা আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন
মিস্টেক এগুলো কিছু নয়। হ্যাঁ, মানে কেউ চাপ দিয়ে তাকে দিয়ে করিয়ে নিচ্ছে এরকম না, বা ভুল করে করেছে এরকমও না, বা ভুল বুঝিয়ে করিয়েছে এরকমও না, এগুলো হবে না। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, দুজনকে দেখতে হবে যে ক্যাপাসিটি আছে কিনা। আমি এমন একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে করলাম যে কোম্পানি দুদিন পরে উঠে গেল, তো আমাকে ওটা দেখতে হবে। আর ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে যে এই পার্টির আদৌ এতটা প্রিমিয়াম দেওয়ার যোগ্যতা আছে কি, এত বড় পলিসি তার, সে কি আদৌ তার তার যে যে মানে মেটেরিয়ালটা আছে, যদি এটা নন লাইফ হয় তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টটা আছে তার ভ্যালুয়েশন, মার্কেট ভ্যালুয়েশন সে দেখবে, তার ডেপ্রিসিয়েশন দেখবে, অনেক কিছু দেখবে। আর যদি ওটা লাইফ, হিউম্যান লাইফ হয় সেক্ষেত্রে তার ইনকাম দেখবে, তার এজ দেখবে, এগুলো সব ফ্যাক্টর আছে। হ্যাঁ, আচ্ছা, লিগ্যালিটি, দ্য অবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট মাস্ট বি লিগাল। ইলিগাল জিনিসের এরকম কন্ট্রাক্ট হতে পারে না। মানে ইলিগাল অনেক কিছু আছে আমাদের এখানে, যেমন ধরো কেউ যদি ড্রাগস কনসাইনমেন্ট পাঠায় ড্রাগসের, তো সেটা ইনশিওর করা যাবে না, কারণ ইট ইজ ইলিগাল। তো এখানে কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিস্টেক, এগুলো ইম্পর্টেন্ট টার্মস, জাস্ট দেখে নিলে হবে। এরপরে হচ্ছে আটমোস্ট গুড ফেথ, যেটাকে ইউবেরিমা ফাইটসও বলে। আটমোস্ট গুড ফেথ হচ্ছে যে সামনের লোকটা যেটা বলছে একদম অন গুড ফেথ, আমি তাকে বিশ্বাস করে নিচ্ছি। পরবর্তীকালে যদি জানা যায় সে মিথ্যে কথা বলেছিল, ভুল তথ্য দিয়েছিল, ক্লেমের সময় জানা গেল, তখন কিন্তু ওই ক্লজ, মানে আটমোস্ট গুড ফেথের ক্লজে তার ক্লেমটা আটকে যেতে পারে। ফর এক্সাম্পল, ডেভিড একটা প্রপোজাল করেছিল, ঠিক আছে, যে যখন অ্যাপ্লাই করেছিল তখন লিখেছিল যে হি ওয়াজ সাফারিং ফ্রম আন্ডার ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস, কিন্তু ডেভিড এটা মেনশন করলো না ওর ইন্স্যুরেন্স পলিসি প্রপোজাল ফর্মে। পলিসি হয়ে গেল, কারণ ডেভিড যা লিখেছে সেটা বিশ্বাস করে নিল কোম্পানি, চোখ বন্ধ করে। কিছু বড় কেসের ক্ষেত্রে মেডিকেল টেস্ট হয়, বাট যেগুলো নর্মাল ছোট পলিসি সব ক্ষেত্রে মেডিকেল টেস্ট লাগে না, অনেক কিছুই উইদাউট মেডিকেল টেস্ট হয়। তো সেরকম একটা পলিসি ডেবিট করেছিল, এবং যখন নাকি তার ক্লেম হলো, জানা গেল যে সে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ভুগছিল, এবং পলিসি হওয়ার আগে থেকে ভুগছিল ডায়াবেটিস, এবং সেই কারণেই সে মারা গেছে। ফলে কোম্পানি কিন্তু ওকে ক্লেমটা দেবে না, কারণ আটমোস্ট গুড ফেথকে ও ব্রিচ করেছে। তো following are some examples of material information that the proposer should disclose. এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রপোজার অনেক সময় জানে না, মানে এই লোকটা ভুগছিল ডায়াবেটিসে কিন্তু জানতো না যে সে তার ডায়াবেটিস আছে, সে চেক আপ করায়নি, হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওটা ব্রিচ হয় না। তো সেক্ষেত্রে তাকে প্রুফ করতে হবে যে আমি জানতাম না, তো ক্লেম পেয়ে যাবে। আচ্ছা, এবার এক্সাম্পল, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি কি তথ্য জানাতে হয়। হ্যাঁ, এক্সাম্পল অফ মেটেরিয়াল ইনফরমেশন, এগুলো হচ্ছে জানানো দরকার। যেমন মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, হেরিডিটারি ইলনেস, হ্যাবিটস অফ স্মোকিং, ড্রিঙ্কিং, এগুলো ফর্ম ফিল আপের সময় আপনি দেখতে পাবেন, এই জিনিসগুলো ভরতে হয়। তো ইট ইজ মাস্ট। ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি একটা বিল্ডিংয়ের হয় তাহলে তার বয়স, এজ, হ্যাঁ, নেচার অফ গুডস ইন দ্য প্রেমাইসেস, এগুলো। মেরিনের ক্ষেত্রে ডেসক্রিপশন অফ গুডস, মেথড অফ প্যাকিং। মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ভেহিকেল ডেসক্রিপশন, ডেট অফ পারচেস, ডিটেলস অফ ড্রাইভার, এগুলো কমন সেন্স, জাস্ট গো থ্রু ইট, বুঝতে পারা যায়। দ্য কনসেপ্ট অফ ইউবেরিমা ফাইটস is defined as involving a positive duty to voluntarily disclose accurately and fully all aspects. তো এটা আমরা তো দেখলাম, ঠিক আছে। এরপরে এই তথ্যগুলো দিয়ে একটা আন্ডাররাইটার থাকে, সে আন্ডাররাইটিং করে এবং প্রপারলি রিস্কটা জাজ করে, এবং তারপরে ফাইনালি পলিসি কন্ট্রাক্টটা হয়। মেটেরিয়াল ফ্যাক্টস, আবার মেটেরিয়াল ফ্যাক্টস নিয়ে এখানে লেখা আছে, এটা আমি আর ডেসক্রাইব করছি না, এটা দেখে নিলেই হবে। ব্রিচ অফ আটমোস্ট গুড ফেথ, এতক্ষণ যেটা বললাম, এখানে একটা, এই যে এখানে এই কথাটা লিখেছে, ইনোসেন্ট মিসরিপ্রেজেন্টেশন আর ফ্রডিউলেন্ট মিসরিপ্রেজেন্টেশন।
জানতাম না, ভুল করে লিখেছি, ঠিক আছে, ইচ্ছা করে জেনে শুনে লিখেছি, ওটা ফ্রড। তো ফ্রড কি, 2015-এ কিছু অ্যামেন্ডমেন্টস হয়েছে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938-এ। পলিসি অফ ইন্স্যুরেন্স মে বি কল্ড ইন কোশ্চেন অ্যাট এনি টাইম উইদিন 3 ইয়ার্স। 3 বছরের মধ্যে কোশ্চেন করতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি, এবং তার কাছে যদি কোনো খবর আসে যে কোনো ফ্রড করা হয়েছে অন লিগ্যাল গ্রাউন্ডস, ও পলিসিটাকে ক্যান্সেল করতে পারে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু দেখে নিতে হবে। তবে এটা কিছু ডিফিকাল্ট কিছু না, পড়লেই বোঝা যাবে। সো দ্যাটস ওয়াই আমি স্ক্রল করছি। ইন্স্যুরেবল ইন্টারেস্ট, এখানে একটা, এটা একটা সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ইন্স্যুরেবল ইন্টারেস্ট কার আছে আর কার নেই। ইন্স্যুরেন্স সবাই করতে পারে না, যার ইন্স্যুরেবল ইন্টারেস্ট আছে সেই করতে পারে। ইন্স্যুরেবল ইন্টারেস্ট কি, যে আমার কোনো ইন্টারেস্ট আছে কি না এই পার্টিকুলার ইন্স্যুরেন্সটাতে, সেইটা হচ্ছে ইন্স্যুরেবল ইন্টারেস্ট। আমার কোনো ইন্টারেস্ট আছে কি না। তো এর মধ্যে গ্যামলিং অ্যান্ড ইন্স্যুরেন্স পরপর দেখাচ্ছে। গ্যামলিং মানে হচ্ছে জুয়া। তো একজন বললো যে আমি বাজি ধরবো, জিতলে এমন একটা কন্ট্রাক্ট করো, আমি যদি জিতি তাহলে আমি প্রিমিয়াম দেবো, যদি হেরে যাই তাহলে কোম্পানি আমাকে হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স কভার দেবে। ওটা হয় না, কারণ কোনো গ্যামলিং ইন্স্যুরেবল ইন্টারেস্টের মধ্যে পড়ে না। ওকে, সো এর এক্সাম্পল দিয়েছে, Chandrasekhar owns a house for which he has taken a mortgage loan of rupees 15 lakhs from bank. Ponder over below question. Does he have an insurable interest in the house? Does the bank have insurable interest in the house? What about neighbors? Obviously Chandrasekhar has insurable interest, কারণ ওই প্রপার্টিটা ওর, আর ওর ব্যাংকেরও, কারণ ব্যাংকে থেকে লোন নেওয়া হয়েছে, বাট নেইবার্সের সাথে কোনো সম্পর্ক নেই, সুতরাং নেইবার্সরা ওই বাড়িটার ইন্স্যুরেন্স করাতে পারে না। ওকে, Srinivasan has a family consisting of spouse, 2 kids and old parents. Does he have an insurable interest in their well-being? অবশ্যই। Does he stand to financially lose if any of them are hospitalized? হয়তো, হয়তো না, সেটা কেস টু কেস ভ্যারি করে। হোয়াট অ্যাবাউট নেইবার্স কিডস, পাশের বাড়ির যে বাচ্চা, অবশ্যই তার উপর আমার কোনো ইন্স্যুরেবল ইন্টারেস্ট নেই। তো ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে, আমার ওই পার্টিকুলার কেসে ফিনান্সিয়াল লস হতে হবে, বা ডাইরেক্টলি আমার সাথে ইনভলভ থাকতে হবে। এখানে খুব স্পেসিফিক্যালি দিয়ে দিয়েছে কার কার মধ্যে হয়। নিজের অ্যাসেটস, পার্সোনাল অ্যাসেটসে হবে, সেলফ নিজের লাইফের ওপরে হবে, ওয়াইফের ওপরে হবে, কিডস হবে। বাবা মা কিন্তু ইন্স্যুরেবল ইন্টারেস্ট পড়ে না, ভাই বোনও পড়ে না। এবার ব্যাপার আছে যে ভাই বোন ডিপেন্ডেন্ট লিগালি, সেক্ষেত্রে আবার তার কিন্তু আমি পলিসি করাতে পারি। তো এটা কেস টু কেস ভ্যারি করে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রক্সিমেট কজ। লাস্ট লিগাল প্রিন্সিপাল ইজ দ্য প্রিন্সিপাল অফ প্রক্সিমেট কজ। প্রক্সিমেট কজ মানে কি, যে যে লসটা হয়েছে ওটা ইচ্ছাকৃতভাবে করানো হয়নি, ওটা একটা আননোন অ্যাক্সিডেন্টে হয়েছে। চেইন অফ ইভেন্টস প্রডিউসিং দ্য লস, এটাতে নজর দেওয়া হয়, এবং it may not necessarily be last event that immediately preceded the loss. That is, it is not necessarily an event which is closest to. মানে ধরে নিলাম একটা লোক অ্যাক্সিডেন্ট হলো, তারপরে সে হসপিটালাইজ হলো, ট্রিটমেন্ট চলছিল, ইন দ্য মিন টাইম তার হয়তো কোভিড-19 করোনা ভাইরাস ইনফেক্ট হলো, তারপরে দেখা গেল সে করোনা ভাইরাসে মারা গেল। তো ও যখন অ্যাক্সিডেন্টাল ক্লেম করতে যাবে, অ্যাক্সিডেন্টাল ডেথ ক্লেম, তো কোম্পানি দেবে কি অ্যাক্সিডেন্টালের জন্য কি ডেথ হয়েছে, যদি তাই না হয় থাকে তাহলে অ্যাক্সিডেন্টাল ক্লেমটা কিন্তু পাবে না। একটা লোক, এটা রিসেন্টলি আমার একটা কেস এরকম হয়েছিল আমার এজেন্টের, সে তার একটা পার্টি, সে রেল লাইনে রাত্রিবেলায় কাটা পড়লো। তো থানা থেকে যখন তার
সব স্ক্রুটিনি হলো, তার রিপোর্টে তারা বলছে যে বোঝা যাচ্ছে না কেন রেল লাইনের ধারে গেছিল। তো যে ক্লেমস অফিসার আছে সে কিন্তু দেখে বললো যে না ভাই এটা মনে হচ্ছে সুইসাইড কেস, অ্যাক্সিডেন্টাল ক্লেম পাবে না। এমনি ডেথ ক্লেম পেয়েছে বাট অ্যাক্সিডেন্টাল ক্লেম পাবে না। প্রক্সিমেট ক্রস, ওইটা কি পার্টিকুলার ওইটা কজ ছিল এই ঘটনাটা ঘটার ডেথের, সেটা দেখবে। Contract of adhesion. Adhesion contracts are those that are drafted by party having greater bargaining advantage, providing the other party with only the opportunity to adhere, ঠিক আছে, to accept. তো টু নিউট্রালাইজ দিস, এবার ওরা বলছে যে সবসময় তো তৈরি পলিসি আছে ইন্স্যুরেন্স কোম্পানি, তো প্রপোজার একটা সবসময় একটা দিকে থাকে কি ওর যেটা আছে ওটাই মেনে নিতে হচ্ছে প্রপোজার। তো প্রপোজারকে একটা 15 ডেজের একটা টাইম দেওয়া হয়, যে সময় সে পলিসি বন্ডটা রিসিভ করার পরে যদি তার পুরো পড়ে মনে হয় যে না এটা আমার সাথে ম্যাচ করছে না, ও চাইলে ক্যান্সেল করাতে পারে। ইন্ডেমনিটি নন লাইফের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইট মিনস দ্যাট পলিসি হোল্ডার হু সাফার্স এ লস is compensated so as to put him or her in the same financial position as he or she was before the occurrence of the loss. তার থেকে বেশি নয়, মানে লসটা অ্যাকচুয়ালি মাপা হবে মনিটারিলি। একটা 10 লাখের বাড়ি তার 50 লাখের ইন্স্যুরেন্স করাতেই পারি, মার্কেট ভ্যালুয়েশন হয়তো তার 7 লাখ, এবং সেটা কিন্তু ও ওই 7 লাখ টাকাই পাবে ইন কেস ওটা পুড়ে যায়। Indemnity might take one or more of the following modes of settlement: cash payment, repair of damaged item. নন লাইফের ক্ষেত্রে হয় কোম্পানি হয়তো রিপ্লেস করে দিতে পারে, রিপেয়ার করে দিতে পারে, হ্যাঁ, ক্যাশ দিয়ে দিতে পারে, কিভাবে হবে সেটা দেখতে হবে। Subrogation means transfer of all rights and remedies with respect to the subject matter of insurance. It means that if the insured has suffered from loss of property caused due to negligence of third party and has been paid indemnity by the insurer for that loss, the right to collect damages from the negligent party would lie with the insurer. তো থার্ড পার্টি এসে ঢুকে দিল গাড়িতে, তো ওর থেকে কিছু নেবে কিনা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি বুঝবে, আমার কোনো হেডেক নেই, আমি আমার ক্লেম নিয়ে চলে যাব। তো সামারি আছে, কোশ্চেন, টেস্ট ইয়োর সেলফ, এগুলো দেখতে হবে। এখানে মনে ঢুকছি না, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। ওকে, চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6-এ আমরা কি দেখব, যে হোয়াট লাইফ ইন্স্যুরেন্স ইনভলভস। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আছে অ্যাসেট, যে অ্যাসেটটার একটা ফিজিক্যাল মানে ফিজিক্যাল অ্যাসেট যার একটা ইকোনমিক ভ্যালু আছে। রিস্ক ইনশিওর্ড অ্যাগেনস্ট, এই পার্টিকুলার অ্যাসেটটার কী রিস্ক আমরা ইনশিওর করছি। প্রিন্সিপাল অফ পুলিং, যেটা আগেও আমরা শুনেছি, একটা ফান্ড তৈরি হয়, সেই ফান্ড থেকে যার প্রবলেম হয়, যার রিস্ক হয়, সে ফান্ড পায়। এবং দ্য কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টটা সাইন হবে ইনশিওরার আর ইনশিওর্ডের ওপর মধ্যে। তো লাইফ ইন্স্যুরেন্স বিজনেস components human life value আর mutuality। তো ফার্স্টে হিউম্যান লাইফ ভ্যালু। হিউম্যান লাইফ ভ্যালুটা বোঝার জন্য আমাকে এটা বুঝতে হবে যে একটা হিউম্যান বিইং, তার একটা ইনকাম আছে, সেই ইনকামটা যখন তার আছে তখন তার একটা হিউম্যান লাইফ ভ্যালু আছে। যদি ইনকাম না থাকে তাহলে কোনো হিউম্যান লাইফ ভ্যালু নেই। তো যেটা এই লোকটা মারা গেলে যে লসটা হতে পারে, মানে যে টাকাটা আমার মানে এ আর্ন করতো, সেই টাকাটাই এমন একটা ফান্ড আমায় তৈরি করতে হবে যেখান থেকে আমার সেই টাকাটা অ্যাটলিস্ট আসতে পারে। তো সেটা হচ্ছে কনসেপ্ট। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা বোঝার জন্য আমরা এক্সেল দেখব। এক্সেলটা দেখুন, এখানে বলা হচ্ছে যে একটা লোক আছে, তার একটা অ্যানুয়াল ইনকাম আছে 1,20,000 টাকা। লেটার সে কি, ওটাকে মানে এ বলছি। তো ওর একটা পার্সোনাল এক্সপেন্স আছে সাপোজ 24,000 টাকা। এটা একটা আরবিটারি ফিগার, এরকম লোক নাও থাকতে পারে, আমরা জাস্ট অঙ্কটা বোঝার জন্য এটা দেখছি। এখানে আপনি যে কোনো ফিগার বসাতে পারেন। 24,000 টাকার খরচ আছে, এটাকে আমরা বি ধরলাম। তাহলে এর নেট ফ্যামিলি আর্নিং কত? এই লোকটার নেট
আর্নিং অফ দ্য ফ্যামিলি কত, দ্যাট ইজ 96,000, যেটা কি এ মাইনাস বি, মানে 1,20,000 টাকা ইনকাম, তার মধ্যে 24,000 ও নিজের ওপর খরচা করে, তার মানে 96,000 টাকা ও ফ্যামিলির জন্য রাখে, হোয়াট এভার আদার এক্সপেন্সেস সেগুলো ফ্যামিলির জন্য আসে। এইবার এই লোকটা যদি মারা যায়, তো এমন একটা ফান্ড আমায় তৈরি করতে হবে যে ফান্ড থেকে আমার বছরে 96,000 টাকা আসে ফ্যামিলিকে সাস্টেন করার জন্য। তো দ্যাট উইল বি এই লোকটার হিউম্যান লাইফ ভ্যালু। তো এখানে আমরা কীভাবে ইউজ করব, তো আমরা ধরে নিলাম এইখানে যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমি একটু বড় করে দেখাই। তো এইটা দেখুন, দিস ইজ এফ মানে হচ্ছে যেটা আমরা ফ্যামিলি ইনকাম এফ, এইটা ওকে, এই 96,000, এই এফ বাই 8%। 8% কেন, আমি ধরে নিচ্ছি আমি এমন একটা কোথাও টাকাটা রাখবো যেখানে আমার অ্যানুয়ালি 8% ইন্টারেস্ট দেয়, ওকে। তাহলে হিউম্যান লাইফ ভ্যালু হবে এফ বাই 8%, মানে এফ বাই 8% যে ফিগারটা আসবে সেইটা হচ্ছে আমি যদি রাখি তাহলে তার 8% করলে আমার 96,000 টাকা আসবে। তো তার মানে এটা কি হয়ে যাবে, এফ বাই 8/100, দ্যাট মিনস এফ বাই 0.08, 8/100 মানে 0.08, এফ বাই 0.08 করলে আমার আসবে 12 লাখ টাকা, 12 lakhs। তো 12 lakhs ইজ দ্য হিউম্যান লাইফ ভ্যালু অফ দিস পার্সন যার 1,20,000 টাকা ইনকাম। তো 12 লাখ টাকা যদি একটা কোথাও আমি ফিক্স করে দিই, 8% রেটে যদি আমার ইন্টারেস্ট আসে, তাহলে 96,000 টাকা ফ্যামিলি পাবে এভরি ইয়ার, যেটা দিয়ে তার চলবে। তো আচ্ছা, ওকে, এটা ক্লিয়ার হলো। নাও দ্য রিস্ক কি আছে, কি কি রিস্ক হতে পারে হিউম্যান লাইফে, ডাইং টু আর্লি, তাড়াতাড়ি মরে গেল, মানে মরার বয়স হয়নি, মরে গেছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো রোগ হতে পারে, হোয়াটএভার। লিভিং টু লং, বেশি দিন বাঁচলো, এটাও একটা প্রবলেম। মানে 70 বছরে 60 বছর পরের থেকে তো পেনশন নেই, চাকরি বন্ধ, ধরে নিলাম সে বিজনেস করে, তো 70-75 অবধি সে হয়তো করছে, প্রচুর লোক করে, তারপরেও যদি বেঁচে থাকে 80, 90, 100, তো ওটাও একটা রিস্ক। হ্যাঁ, ওই লোকটা চলবে কি করে, তার ইনকাম কোথা থেকে আসবে, তো সেটাও একটা রিস্ক। আর লিভিং উইথ ডিসেবিলিটি, এটা সবচেয়ে বাজে। তো অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সে কি হচ্ছে, জেনারেল ইন্স্যুরেন্স যেখানে অ্যাক্সিডেন্টাল কভার দিচ্ছে, এক্সেপশন অফ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আর ইউজুয়ালি কন্ট্রাক্টস অফ ইন্ডেমনিটি। ইন্ডেমনিটি মানে যা ওই যে হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট করে দেখাবে কত লস হচ্ছে। আর লাইফ ইন্স্যুরেন্স পলিসিস আর কন্ট্রাক্টস অফ অ্যাসিওরেন্স, যেখানে বলছে যে লসটা তার হয়েছে, তো সেই লসটা অ্যাসেস করে আমরা আগেই, মানে যে লসটা অ্যাসেস মানে হতে পারে সেটা অ্যাসেস করে আমরা আগেই ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট তৈরি করছি। সেখানে যে কন্ট্রাক্টে যে অ্যামাউন্ট আছে সেটাই দেওয়া হবে, তার বেশিও না তার কমও না। জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু রিস্ক অ্যাসেস করা হয়। ধরে নিলাম যখন পলিসি করেছিল তখন লোকটা চাকরি করতো, যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সে চাকরি করতো না, ফলে তার ইনকাম ছিল না। তাহলে জেনারেল ইন্স্যুরেন্স হলে কিন্তু সে পাবে না কিছু, লাইফ ইন্স্যুরেন্সে পাবে। Uncertainty. In general insurance contracts, the risk event protected against is uncertain. No one can say with certainty whether a house would be gutted by fire or whether a car would meet an accident. In case of life insurance, event is certain. General insurance and life insurance difference দেখানো হচ্ছে। জেনারেল ইন্স্যুরেন্সে বাড়িতে আগুন লাগবে কিন্তু কেউ জানে না। লাইফ ইন্স্যুরেন্স লোকটা মরবে, যখন জন্মেছে মরবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, তো মরবেই, কিন্তু আনসার্টেন কি, টাইম অফ ডেথ, কবে মরবে সেটা জানি না, তার জন্য ইন্স্যুরেন্স। ইনক্রিজ ইন প্রবাবিলিটি মানে হচ্ছে ইন জেনারেল ইন্স্যুরেন্স ইন কেস অফ পেরিস লাইক ফায়ার অর আর্থকুয়েক, প্রবাবিলিটি অফ হ্যাপেনিং ইভেন্ট ডাজ নট ইনক্রিজ উইথ টাইম। ইন কেস অফ লাইফ ইন্স্যুরেন্স প্রবাবিলিটি বাড়ে এজের সাথে। হ্যাঁ, তো যদি বেশি বয়স্ক লোক হয় তার জন্য একরকম, কম বয়স্ক লোক হলে একরকম। হ্যাঁ, নেচার অফ লাইফ ইন্স্যুরেন্স রিস্ক। তো লাইফ ইন্স্যুরেন্স রিস্কে কী কী আছে আমরা আগেও বললাম, রিলেটেড টু এজ, রিলেটেড টু এজ 1 নম্বর, রিলেটেড টু হেলথ, অসুস্থ লোক তো তার রিস্ক বেশি। হ্যাঁ, এছাড়া
ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটাও দেখা হয়, হ্যাঁ, তো যে এটা এটা ভাবা হয় যে যার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো তো সেই লাইফটা বেটার। They sought to develop contract whose premiums could be afforded. সেই আচ্ছা, লেভেলস অফ প্রিমিয়াম। The level premium is a premium fixed such that it does not increase with age. লেভেল প্রিমিয়াম এজের সাথে চেঞ্জ হয় না। এটা কীভাবে বের করে? অ্যাভারেজ করা হয়। তো বয়সের সাথে সাথে প্রিমিয়ামটা যদি বাড়ে তাহলে কম, যে বয়স থেকে শুরু হচ্ছে আর যে বয়স অবধি কভার আছে টোটাল প্রিমিয়াম ক্যালকুলেট করে তার অ্যাভারেজ আউট বের করে যেটা আসে সেটাকে লেভেল প্রিমিয়াম বলে। এটা অলরেডি করা থাকে, সেইটা চার্ট দেখে দিয়ে দেওয়া হয়। ওকে, তো প্রিমিয়ামস কালেক্টেড ইন আর্লি ইয়ার্স অফ দ্য কন্ট্রাক্ট আর হেল্ড ইন ট্রাস্ট বাই দ্য ইন্স্যুরেন্স। ওখানে কি করে ওরা আগেরগুলো থেকে কিছু যখন থাকে তখন ওই মানে প্রিমিয়ামটা সেম রাখে, এবার একটা পোর্শন ওটা লাইফ কভারের জন্য থাকে আর একটা পোর্শন ইনভেস্টেড হয় ফান্ডে। তো আর যখন নাকি আস্তে আস্তে বয়সটা বাড়ে প্রিমিয়ামের ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে ইন্স্যুরেন্স পার্টে চলে যায় আর ফান্ডে কম টাকা আসে। তো এটা অ্যাভারেজ আউট করে করা হয়। কম্পোনেন্টস অফ লেভেল প্রিমিয়াম, দ্য ফার্স্ট ইজ নোন অ্যাজ দ্য টার্ম অর প্রোটেকশন কম্পোনেন্ট, যেটা হচ্ছে গিয়ে আমি বললাম যেটা লাইফ রিস্ক কভার করে। আর সেকেন্ড ইজ দ্য ক্যাশ ভ্যালু এলিমেন্ট, যেটা কি একটা এক্সেস, সেটা একটা সেভিংস কম্পোনেন্ট থাকে, সেখানে একটা বোনাস দেওয়া হয় এবং একটা ম্যাচুরিটি পায়। দ্য প্রিন্সিপাল অফ রিস্ক পুলিং প্রিন্সিপাল হচ্ছে যে have been classified as contractual financial institutions। তো কোম্পানিজ যারা কি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে তারা অনেকগুলো পলিসি হোল্ডার তাদের বিভিন্ন রকম লোকের থেকে টাকা নেয়, নিয়ে একটা ফান্ড তৈরি করে, এই ফান্ডটা কে ইউজ করা হয় যার দরকার তাকে দেওয়ার জন্য। তো ডাইভার্সিফিকেশন আর মিউচুয়ালিটি। ডাইভার্সিফিকেশন মানে ফান্ড শুড বি ডাইভার্স, সব রকমের ফান্ড আসা উচিত, সব রকমের এজের, সব রকমের হেলথের, তাহলে কি একটা মিক্সড ব্যাগ থাকে, সেখানে ইট বিকামস ডাইভার্সিফাইড সব প্রান্তের। আর আন্ডার মিউটিলিটি আর পুলিং দ্য ফান্ডস অফ দ্য ভেরিয়াস ইন্ডিভিজুয়াল কম্বাইন্ড প্লেসিং অল এগস ইন ওয়ান বাস্কেট। We have funds flow from many sources. Under diversification we have funds flowing from one source to many destinations. তো মিউচুয়ালিটি হচ্ছে রিস্ক কমানোর একটা পদ্ধতি আর ডাইভার্সিফিকেশন একটা পদ্ধতি। ইন্ডিভিজুয়াল ফান্ড পুল অফ ফান্ড, মিউচুয়ালিটি। ওকে, the first is its role is providing protecting against the economic loss, আর obviously pooling however goes beyond mortality risk. It can involve the pooling and evening of the financial risk as well. This is achieved by pooling the premiums, the funds, and consequently the attendant risk of various kinds of contracts taken by individuals and different points. It is thus a case of pooling among different generations of the policyholder. তো কিছুই না, এটা জাস্ট বলছে যে সব রকমের লোক, সব রকমের ফান্ড। লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট যেটা থাকে, কন্ট্রাক্টটা নিয়ে আমরা আগে বলেছি ইটস এ স্ট্রিনজেন্ট রেগুলেশন, যেটা কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে চলে। একটা সেভিংস এলিমেন্ট থাকে। পিওর টার্ম ইন্স্যুরেন্স আর এন্ডোমেন্ট পলিসির মধ্যে ডিফারেন্স আছে। পিওর টার্ম ইন্স্যুরেন্সে অনলি রিস্ক কভার থাকে, এন্ডোমেন্টে একটা ম্যাচুরিটি পার্টও থাকে। Advantages: historically proved to be safe and secure. Regularity of premium payment calls for compulsory planning. Insurer takes care of the investment, provides liquidity, both cash value type and life. Easy. Disadvantages किया जाए, as an instrument relatively stable returns, it is subjected to be corroding effect of inflation. এতে খুব হাই রিটার্ন থাকে না। হাই রিটার্নের অন্য জিনিস আছে, এটা স্টেবল রিটার্ন দেয়। তো অনেক সময় বলা হয় যে ইনফ্লেশনকে বিট করতে পারে না, বাট সেভাবে দেখতে গেলে ইনফ্লেশনকে না বিট করতে পারলেও এটা অনেক জায়গায় খুব দরকারি হয়ে যায় এবং এটা সবার থাকা দরকার। হাই মার্কেটিং অ্যান্ড দ্য আদার ইনিশিয়াল কস্ট, লাইফ ইন্স্যুরেন্সে যেহেতু এই কমিশন আছে আপনার, হ্যাঁ, আদার এক্সপেন্ডিচারে তো ইনিশিয়াল কস্ট বেশি, বাট ইন দ্য লং রান ওটা মিটিগেট হয়ে যায় যদি পুরো পলিসি চালানো হয়, তো ওতে কোনো প্রবলেম হয় না। দ্য ইল্ড, গ্যারান্টেড ইল্ড, লোয়ার ইল্ড, ঠিক আছে। টেস্ট ইয়োর সেলফ, ওতে আমি ঢুকছি না। সামারি,
ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার 7 ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা দেখেছি যে পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ওই হিউম্যান লাইফ ভ্যালু দিয়ে কীভাবে আমরা করতে পারি, হ্যাঁ, লাইফ সাইকেলের ওপর করা যায়, রোল অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, প্ল্যানিং টাইপস দেখবো আমরা। Most of us spend a major part of our lives working to make money. Isn't it time we began to consider the money can be put to work for us? টাকাটাকে আমি যদি ঠিকভাবে সাজাতে পারি, ইনভেস্ট করতে পারি, তাহলে টাকা আমার হয়ে কাজ করবে। তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এটাকেই বলে যে প্রসেস টু আইডেন্টিফাই ওয়ানস লাইফস গোলস, translating these identified goals into financial goals and managing one's finances in ways that will help one to achieve these goals. Financial planning is a process through which one can chart a roadmap to meet গোল সেট করা, রোডম্যাপ দিয়ে সেখানে পৌঁছানো, ডিজায়ার্স, এক্সিস্টিং ডিজায়ার্ড গোলে পৌঁছানো। গোলটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, মিডিয়াম টার্ম হতে পারে। শর্ট টার্মের মধ্যে একটা এলসিডি টিভি, ফ্যামিলি ভ্যাকেশন, এগুলো। মিডিয়াম টার্ম বাইং ভ্যাকেশন, লং টার্ম এডুকেশন অ্যান্ড ম্যারেজ অফ চিলড্রেন, রিটায়ারমেন্ট প্রভিশনস। তো এইটা একটা খুব ভাইটাল জায়গা। শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম, এই গোলসগুলো হচ্ছে টাইপস অফ গোলস, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা। শর্ট টার্ম গোলসটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অনেক সময় দরকার হয় না, ভ্যাকেশন গেলে হলো, না গেলে, এলসিডি টিভি হলেও খুব একটা কিছু না। কিন্তু যদি লং টার্ম গোলসকে ধরি, এডুকেশন অ্যান্ড ম্যারেজ অফ চাইল্ড, ইট ইজ এ মাস্ট। আপনার বাচ্চা বড় হলো, আপনি বললেন যে আমি তো পয়সাই জমাইনি, যা লোন নাও, গিয়ে পড়াশোনা করো। তো তখন বলে এটা কি বাবা, আমার জন্য কোনো সেভিংস করেনি, আমার জন্য কোনো প্ল্যানিং করেনি। ম্যারেজ অফ দ্য চাইল্ড, তাই অনেক লোক করে, লোন নিয়ে বিয়ে দিচ্ছে, লোন নিয়ে পড়াচ্ছে, কারণ সে সেভিংস করেনি। আবার এরকম অনেক লোক আছে যে কোনোদিন কোনো লোন নেয়নি, কারণ সে আগে থেকে প্ল্যানিংটা করেছে। পোস্ট রিটায়ারমেন্ট প্রভিশনস, এক্সকিউজ মি, এটাও একটা খুব ভাইটাল পার্ট। ইন্ডিভিজুয়াল লাইফকে আমরা ইকোনমিক সাইকেলসে দেখি, তো আমার লাইফ, ডেথ অ্যান্ড ডিজিজ, 3 কন্টিনজেন্সিস থাকে। এর মধ্যে আমার সেভিংস থাকে, সেভিংসটা আমার মেনলি খরচা হয় এই কন্টিনজেন্সিগুলোর ক্ষেত্রে, কনজামশন হয়ে যায় ডিজিজে মেনলি। তো হিউম্যান লাইফ কি আছে? লার্নার, আর্নার, পার্টনার, প্যারেন্ট, প্রোভাইডার, এমটি নেস্টার। মানে লার্নার 20 to 25 পড়াশোনা শিখছে, ভালো কথা। আর্নার, তারপরে চাকরি করছে বা ব্যবসা করছে। পার্টনার, বিয়ে হয়েছে। এরপর প্যারেন্ট, বাচ্চা হয়েছে। প্রোভাইডার, যখন পুরো ফ্যামিলিকে, বাচ্চাকে, তার এডুকেশন, তার ম্যারেজ, তার সব কিছুকে প্রোভাইড করছে। এমটি নেস্টার, এর পরের পার্ট, যখন বাচ্চার বিয়ে গেছে, লায়াবিলিটি কমেছে, বাট নিজে তখন লায়াবিলিটি হয়েছে, তার মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যাবে, তার চাকরি এবার শেষ হচ্ছে বা ব্যবসা পরে আর সেই রকম জায়গা নেই, এই সময়টা মোটামুটি ফাইনাল প্ল্যানিংয়ের জন্য আস্তে আস্তে বিপি, ডায়াবেটিস ধরছে। হ্যাঁ, রিটায়ারমেন্ট, এরপরে রিটায়ার্ড লাইফ, তার আমার যদি এতদিনে আমি প্রভিশন না করে থাকি, তাহলে আমার ভুক্তভোগী হতে হবে। স্টুডেন্ট ফেজ, ওয়ার্কিং ফেজ, রিটায়ারমেন্ট ফেজ, এই ফেজগুলো কেন ইম্পর্টেন্ট? এটা আপনার কাস্টমার প্রোফাইলিংয়ের জন্য ইম্পর্টেন্ট। আপনি কাকে কোন পলিসি বিক্রি করবেন, কোন লোকটা আপনার পলিসি কেনার জন্য আইডিয়াল, কাকে কী রকম পিচিং হবে, কার লাইফ স্টেজে কোনটা বেটার, কোন লাইফ স্টেজের প্ল্যানিংটা আপনি করবেন, এটাই, এর ওপরেই আপনার সব কিছু নির্ভর করছে। তো এটা যত ভালো করে বোঝা যাবে, এটা তত সুবিধে হবে। ওয়াই ডাজ ওয়ান নিড টু সেভ অ্যান্ড পারচেজ ভেরিয়াস ফাইন্যান্সিয়াল অ্যাসেটস? তার কারণ একটাই, যে আমাকে যদি আলাদা আলাদা গোল সেট করে যদি আমি আলাদা আলাদা ফান্ড তৈরি করতে পারি, তবেই আমি সাকসেসফুলি লাইফটা লিড করতে পারবো। আগে আমার অ্যাসেট বিল্ড আপের জন্য ফান্ড আমি আলাদা করব, তারপর যেটা বাঁচবে সেটা থেকে আমার এক্সপেন্ডিচার বেরোবে, আর তারপর যদি কিছু বাঁচে তাহলে সেটা দিয়ে আমার রিক্রিয়েশন হবে। এইভাবেই করতে হবে। পোস্টপনমেন্ট অফ কনজামশন, যদি দেখা যায় যে আমার সেভিংসের পরে কনজামশন, হ্যাঁ, আমার থাকছে না, কনজামশনের টাকা থাকছে না, সেখানে আমাকে কার্টেল করতে হবে। পার্টিং উইথ লিকুইডিটি যখনই থাকবে, ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু দ্য ফান্ড যদি থাকে, আমি তুলে খরচা করেই ফেলবো। আমাকে এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে আমি যখন খুশি তুলতে পারি না। তো এইটা দেখার বিষয় আছে। লাইফ স্টেজেস আবার এইগুলো রিপিট হয়েছে, ইন্ডিভিজুয়াল নিডস, হ্যাঁ,
ফিউচার ট্রানজাকশন, স্পেসিফিক ট্রানজাকশন নিডস আর জেনারেল ট্রানজাকশন নিডস। স্পেসিফিক হচ্ছে ওই ম্যারেজ এগুলো আমি যেটা বললাম, আর জেনারেল ট্রানজাকশন নিডস হচ্ছে নর্মাল কনজামশনের জন্য যে খরচগুলো লাগে। মিটিং কন্টিনজেন্সিজ, আনফোরসিন লাইভ ইভেন্টস দ্যাট মে কল ফর এ লার্জ কমিটমেন্ট অফ ফান্ডস, এটার জন্য কন্টিনজেন্সি ফান্ড থাকা দরকার। ওকে, কিছু কিছু ক্ষেত্রে কন্টিনজেন্সি হতে পারে, ডেথ, ডিসেবিলিটি, এগুলো কন্টিনজেন্সি। আনএমপ্লয়মেন্ট কন্টিনজেন্সি, করোনা ভাইরাসের জন্য এখন যেটা চলছে দ্যাট ইজ কন্টিনজেন্সি, আমার কন্টিনজেন্সি ফান্ড থাকা দরকার, এটা সবসময় হাতের কাছে থাকা দরকার। আবার এক ধরনের কন্টিনজেন্সি ফান্ড দরকার যেটা আমার কিন্তু লং টার্মের জন্য, সেখানে আমার অ্যাক্সিডেন্টাল কভারওয়ালা কোনো লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, হ্যাঁ এমনি লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, রিটায়ারমেন্ট প্ল্যানস হতে পারে, বা আমার অন্য কোথাও কন্টিনজেন্সি ফান্ড আমি রাখতে পারি। ওয়েলথ অ্যাকিউমুলেশন আরেকটা জিনিস যেটা হচ্ছে আমার অনেক ক্ষেত্রে লাগে, যেমন আমার ফিউচার গোলস মিট আপ করার জন্যে। ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, ট্রানজ্যাকশনাল প্রোডাক্টস, কন্টিনজেন্সি প্রোডাক্টস লাইক ইন্স্যুরেন্স, ওয়েলথ অ্যাকিউমুলেশন প্রোডাক্টস, শেয়ারস, বন্ডস, এগুলো ট্রানজ্যাকশনাল প্রোডাক্টস যেখানে সবসময় লিকুইডিটি আছে, ব্যাংক সেভিংস, এগুলো কন্টিনজেন্সি প্রোডাক্টসের মধ্যে ইন্স্যুরেন্স পড়ে যায়। তো নিড টু সেভ, নিড টু ইনশিওর, নিড টু ইনভেস্ট, এই সবগুলোই দরকার। হ্যাঁ, খালি ইন্স্যুরেন্স করে যাচ্ছে সেটাও ঠিক না, সব টাকা ব্যাংকে রাখে বা পোস্ট অফিসে রাখে সেটাও ঠিক না, আর সে খালি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেটাও ঠিক না। তো সব রকম করতে হয়, সেটাই কাস্টমারকে বোঝানোর দরকার, আপনার ওটাই কাজ। আপনি হচ্ছেন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। রিস্ক প্রোফাইল অ্যান্ড ইনভেস্টমেন্ট, it would also be seen that as an individual moves through various stages in the life cycle from young earner towards middle ages and then towards the final years of one's work life, the risk profile or towards taking risk also undergoes a change. তো যেমন যেমন লাইফ সাইকেল চেঞ্জ হয়, একটা লোকের রিস্ক প্রোফাইল চেঞ্জ হয় এবং অ্যাপ্রোচ টুয়ার্ডস টেকিং রিস্কও চেঞ্জ হয়। একটা অল্প বয়সে যে রিস্কটা নিতে পারে, যখন আস্তে আস্তে তার রেসপন্সিবিলিটিস বাড়ে, তার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিস কমে যায়। তো সেইভাবে তার ইনভেস্টমেন্ট প্যাটার্নও চেঞ্জ হতে হবে, না হলে মুশকিল। সবার ক্ষেত্রে হয় না, এটা মেজরিটি বলা হচ্ছে। হ্যাঁ, কিছু লোক আছে বুড়ো বয়সে এসেও দেখা যায় যে সে ভেরি রিস্ক টেকিং। তো ইট ডিপেন্ডস মানসিকতার ওপর, মেন্টালিটির ওপর, বাট সাজেস্টেড যে বয়সের সাথে সাথে রিস্ক টেকিংটা কমানো। ওকে, অ্যাগ্রেসিভ রিস্ক প্রোফাইলের সাথে সাথে ইনভেস্টমেন্ট স্টাইল কীভাবে চেঞ্জ হবে, যখন অ্যাগ্রেসিভ রিস্ক প্রোফাইল, অ্যাকিউমুলেশন, প্রোগ্রেসিভ, কনসলিডেশন, সিকিউরড স্পেন্ডিং, আর কনজারভেটিভ হচ্ছে গিফট। এই মোটামুটি রোল অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কেন ইম্পর্টেন্ট? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অবশ্যই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে এটার জন্য আমার ফিউচার নিডসের জন্য নিজেকে তৈরি করতে হবে, যার জন্য এটা ইম্পর্টেন্ট। আনফোরসিন ইভেন্টসের জন্য নিজেকে তৈরি করতে হবে, যার জন্য এটা ইম্পর্টেন্ট। তো এটা অনেক ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। তো কী কী আছে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে? ইনভেস্টিং, রিস্ক ম্যানেজমেন্ট, রিটায়ারমেন্ট প্ল্যানিং, ট্যাক্স অ্যান্ড এস্টেট প্ল্যানিং, ফাইন্যান্সিং ওয়ানস নিডস। ওকে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কেন দরকার? কারণগুলো খুব স্পষ্ট। ডিসইন্টিগ্রেশন অফ জয়েন্ট ফ্যামিলি এখন আর নেই। আগে এতটা দরকার হতো না, কারণ ফ্যামিলি মেম্বার্সরা একজন একজনকে সাপোর্ট করতো, এখন করে না, কারণ সবাই নিউক্লিয়ার হয়ে গেছে, সবার আলাদা প্রবলেম আছে, খরচও বেড়েছে। মাল্টিপল ইনভেস্টমেন্ট চয়েসেস, এখন অনেক রকম চয়েস হয়েছে, তো রিস্কও বেড়েছে। হ্যাঁ, শেয়ার মার্কেট, এই ওই, হ্যাঁ সাধারণ লোক আগে এত কিছু চয়েস ছিল না, ফলে তাদের রিস্কটাও কম ছিল। এখন যত চয়েস বেড়েছে রিস্ক বেড়েছে। চেঞ্জিং লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, গাড়ি, মোবাইল ফোনস, হ্যাঁ লার্জ বাড়ি, পস গেট আপ, হ্যাঁ আউটলুক, মানে এখন মার্কেটিংয়ের যুগ। তো আমি যতটা দিখতা হ্যায় ও বিকতা হ্যায়, যেটা দেখানোর ওপর বেশি চলে যাচ্ছে কিন্তু ফোকাসটা। তো ফোকাসটা যখন দেখানোর ওপর যাচ্ছে, তো আমাকে মলসে যেতে হবে, আমাকে হাই প্রোফাইল সিনেমা হলে যেতে হবে আমার। তো এই যখন নাকি আমার এই ধরনের জিনিসগুলো হচ্ছে, তখন কিন্তু আমার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমার এক্সিস্টিং এক্সপেন্ডিচার বাড়ছে। ইনফ্লেশন তো আছেই, কারণ ইকোনমিক্স বলে যে অ্যাসেটস আর লিমিটেড আর রিকোয়ারমেন্টস আর আনলিমিটেড, তো ইনফ্লেশন চেঞ্জ হয়। আদার কন্টিনজেন্সিজ অ্যান্ড নিডস, financial planning is also the means to help
individuals meet a number of other needs. এটা আমরা আগেও দেখেছি। When is the right time to start financial planning? As soon as you start earning, you should start doing that. হ্যাঁ, as early as possible. Types: cash planning, investment planning, insurance planning, retirement planning, estate planning, tax planning. ক্যাশ প্ল্যানিং কি? ইমার্জেন্সি ক্যাশ ফ্লো যেটা আমার দরকার সেটার প্ল্যানিং একটা থাকা দরকার সিস্টেমেটিক্যালি। এটা ব্যাংকসে নর্মালি হতে পারে। হ্যাঁ, সারপ্লাস ক্যাশ দরকার হয় যেটা ইমিডিয়েটলি লাগে। ইন্স্যুরেন্স প্ল্যানিং, লাইফ, হেলথ আর আদার অ্যাসেটস যেমন কার হতে পারে, হোম হতে পারে, এগুলো। ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি ফাইন্যান্সিয়াল রিস্ক টেকিং অ্যাপেটাইট থাকে তো বিভিন্ন রকম আছে, মিউচুয়াল ফান্ডস আছে, শেয়ার মার্কেটস আছে। ইনভেস্টমেন্ট প্যারামিটার্সে আছে এই যে রিস্ক টলারেন্স, ট্যাক্স কনসিডারেশনস, ডাইভার্সিফিকেশন, মার্কেটেবিলিটি, লিকুইডিটি, টাইম হরাইজন, এগুলো সব ফ্যাক্টর। টাইম হরাইজন মানে কত দিনের জন্য করছি, লিকুইডিটি মানে টাকাটা কি যখন খুশি তোলা যাবে কিনা, মার্কেটেবিলিটি মানে হচ্ছে এটা মার্কেটে কতটা অ্যাভেলেবেল আছে, ডাইভার্সিফিকেশন আমার যে ইনভেস্টমেন্টটা আছে সেটা কি এক জায়গায় রয়েছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, ট্যাক্স কনসিডারেশন আমি ট্যাক্সে ছাড় পাবো কিনা, আমার ম্যাচুরিটি ট্যাক্স ফ্রি হবে কিনা, রিস্ক টলারেন্স যে আমি কতটা রিস্ক নিতে পারছি, আমি যদি খুব রিস্ক টেকার হই শেয়ার মার্কেটসে বেশি করে রাখবো, আমি যদি কম রিস্ক টেকার হই আমি গভর্নমেন্ট বন্ডসে রাখবো। তো এইগুলো একটু দেখে নিতে হবে। রিটায়ারমেন্ট প্ল্যানিং, রিটায়ারমেন্ট প্ল্যানিং অ্যাকিউমুলেশন, কনজারভেশন, ডিস্ট্রিবিউশন। অ্যাকিউমুলেশন ফান্ড তৈরি হচ্ছে, কনজারভেশন টু এনশিওর দ্যাট ওয়ান্স ইনভেস্টমেন্ট আর পুট টু হার্ড ওয়ার্ক দ্যাট দ্য প্রিন্সিপাল গেটস ম্যাক্সিমাইজ, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে যখন তার হয়ে গেল এবার সেটাকে প্রপারভাবে ইউজ করা, প্রপার জায়গায় একটা অ্যানুইটি প্ল্যান কেনা যেখান থেকে ম্যাক্সিমাম সে রিটার্ন পাবে। হ্যাঁ, এস্টেট প্ল্যানিং, এস্টেট প্ল্যানিং যদি কারোর ইচ্ছে থাকে তার বড় এস্টেট তৈরি করার তো সে সেটা নিয়ে ভাবতে পারে। ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স প্ল্যানিং তো করতেই হবে, প্রচুর ট্যাক্স সেভিংসের জায়গা আছে, সেইগুলো যদি প্রপারলি করা যায় তাহলে অনেক টাকা সেভ করা সম্ভব। হ্যাঁ, যেমন ট্যাক্স প্ল্যানিংয়ের মধ্যে আমাদের রয়েছে এটিসি, এটিসিতে একটা ছাড় পাওয়া যায়, এই মুহূর্তে 1.5 লাখ অবধি আছে। এটিডি যেটা মেডিক্লেমে পাওয়া যায়। এছাড়া হাউস বিল্ডিং লোনস নিলে তার যে প্রিন্সিপাল আছে এবং ইন্টারেস্ট আছে তার উপরে কিছু ছাড় পাওয়া যায়। বাচ্চাদের এডুকেশনের জন্য যে টাকা ইনভেস্ট করা হয় তাতে কিছু ছাড় পাওয়া যায়। তো এরকম অনেক কিছু আছে। তো এই ভিডিওতে দুটো চ্যাপ্টারই কভার করছি, চ্যাপ্টার 8টা নেক্সট ভিডিওতে কভার করব। থ্যাংক ইউ।